আমার সব শেষ হয়ে গেল, আমি বড় একা হয়ে গেলাম পিসে মশাই। আমি যে ভাবতে পারিনি বাবা এইভাবে আমাকে রেখে চলে যাবে। গোবিন্দ, শান্ত হও বাচ্চা, শান্ত হও। দেখো, বাবা মা কি আর চিরকাল থাকে বলো? সবকিছুই তো নিয়তি, বলো না? একটা বয়স পর্যন্তই তো বাবা মায়েরা সঙ্গে থাকে, তারপরে একাই পথ চলতে হয় বাবা। জানি, সবটাই জানি পিসে মশাই, তবু যে মন মানতে চায় না। সব থেকেও যেন কিছুই নেই। তাছাড়া শুধু যে বাবা মা তা তো নয়। তার মানে? জানি না পিসে মশাই, আমাদের গ্রামে বুঝি কোনো অপদেবতা দৃষ্টি পড়েছে। একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যুর কোনো সঠিক কারণ পাওয়া যাচ্ছে না। কি বলছো কি গোবিন্দ? কিরকম? হে দেখুন না, আমাদের গ্রামের শ্যামল, বিজয়, রাখাল আরও যে কত লোক মারা গেছে তার ঠিক নেই। রাতের বেলা সুস্থ মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়েছে, বাড়ির লোক দেখছে সকালে মরে পড়ে আছে, গায়ে এতটুকু কাটা ছেঁড়া চিহ্ন পর্যন্ত নেই। বাবা, এ তো আজব কাণ্ড। হ্যাঁ, একের পর এক লোক এইভাবে মারা যাচ্ছে, অথচ কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। গ্রামের সকলে ভয়ে গুটিয়ে গেছে, কেউই কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎই মৃত্যু যে কোন দিন ছোবল মারবে সেটা কারোরই জানা নেই। গোবিন্দদা, সর্বনাশ হয়ে গেছে গোবিন্দদা, গোবিন্দদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? তোকে এমন দেখাচ্ছে কেন? আর এই সময় তো তোর খেতে থাকার কথা। খেতে কিন্তু আসছি গোবিন্দদা, গ্রামের মহাজন রাধানাথ মুখুজ্জে মারা গেছে, সেই একই রকম ভাবে। হ্যাঁ, কি বলছিস কি রে? আমার সাথে যে ওনার কালকেই দেখা হলো। হে ভগবান, কি শুরু হয়েছে? কেন এমন হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। তুমি সেখানে যাবে না গোবিন্দদা? না, আমার আর এই মৃত্যু মিছিল দেখতে ভালো লাগছে না রে। তাছাড়া পিসুমশাই এসেছেন, তুই যা, আমি পরে গিয়ে দেখা করে আসবো খন। দেখলেন পিসুমশাই, এই হলো অবস্থা। যাই হোক, আপনি এতদিন বাদে এলেন, আর আমি সেই থেকে নিজের দুঃখের কথাই বলে চলেছি। আপনি বলুন, আপনার শরীর কেমন রয়েছে? কি হয়েছে পিসুমশাই? কিসের একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? গন্ধ? কই, কিসের? ও কিছু না। গোবিন্দ, এই এতক্ষণ এলাম। এই রে, দেখেছেন আমার কাণ্ড? এতক্ষণ খেয়ালই ছিল না। বনলতা, এই বনলতা, দেখো না কে এসেছে। বনলতা। হারাধন অবাক বিস্ময়ে দেখল রান্নাঘরের দিক থেকে একটি মহিলা বেরিয়ে এলো। তার রূপ যৌবন দেখে যে কোনো মানুষের চোখ স্থির হয়ে যাবে। ঘন কালো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। এত সুন্দরী বউ যে গোবিন্দের গৃহিণী, সেটা হারাধন একেবারেই আশা করেননি। বনলতা ধীর পায়ে নুপুরের ছমছম শব্দ করতে করতে হারাধনের সামনে এসে দাঁড়ালো। তার চোখের চাহনিতে যে কি অমোঘ আকর্ষণ রয়েছে সেটা হয়তো শব্দে বর্ণনা করা যায় না। বনলতা বলল, পিসেমশাই, দুপুরে না খেয়ে কিন্তু আপনাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। না বৌমা, আমি খাবো না, বাড়ির বাইরে আমি খাই না। বনলতা যেন চমকে উঠল। বাবা মা সে কবে মরে গেছে, এতদিনে আপনি এখানে কি করতে এসেছেন? গোবিন্দ, কি বলছো তুমি গোবিন্দ? কি হলো তোমার? বেরিয়ে যান এক্ষুনি আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান বলছি। কোনো দরকার নেই আমার আপনাদের মতো মানুষের। বেরিয়ে যান এক্ষুনি, বেরিয়ে যান বলছি। পিসেমশাই, ও পিসেমশাই, শুনছেন? আরে শিব না, কতদিন পরে দেখলাম তোমায়। তুমি আমাকে চিনতে পেরেছো? কি যে বলেন পিসেমশাই, সেই কোন ছোটবেলা থেকে আপনাকে গোবিন্দর বাড়িতে দেখেছি, আপনাকে চিনবো না? আপনি তো গোবিন্দর বাড়ি থেকেই আসছেন। হ্যাঁ, ওর কাছে গেছিলাম। আজকাল গোবিন্দ যে এরকমই হয়ে গেছে পিসেমশাই। এরকমই হয়ে গেছে মানে? ঠিক বুঝলাম না।
আর কি বলবো পিসেমশাই, বেশ কিছুদিন হলো গোবিন্দর আচরণ একেবারেই পাল্টে গেছে। বিশেষ করে যখন বৌদি ওর পাশে থাকে কারোর সাথে কথাই বলে না। বৌদি ওর দিকে তাকালেই ও যেন কেমন একটা হয়ে যায়। আমার সাথেই কতবার খারাপ ব্যবহার করেছে জানেন? কিন্তু গোবিন্দকে আমি সেই ছোট থেকে দেখছি, ও তো খুব হাসি খুশি আর ভালো ছেলে। তা হঠাৎ এই পরিবর্তন? সেই কারণ তো আমাদেরও অজানা পিসেমশাই, তবে ছেলেটা দিন দিন পাল্টে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবে? তুমি আজকেই গোবিন্দর বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে। ওর বাড়ি গিয়ে ওকে রাতের বেলায় গাছের তলায় আসতে বলবে, ঠিক আছে? দেখবে যেন ওর বউ এই বিষয়ে কিছু জানতে না পারে। আমি এই গাছের নিচেই অপেক্ষা করব। আমি একটু আলাদা করে ওর সাথে কথা বলতে চাই। রাত তখন গভীর হয়নি, কিন্তু গ্রামে সন্ধে হতেই চারিদিক শুনশান হয়ে যায়। সেই অন্ধকারের মধ্যেই হারাধন গাছের তলায় বসে প্রতীক্ষা করছিলেন। আকাশে চাঁদের মিটমিটে আলোয় দূরের জিনিস দেখা না গেলেও ঠাহর করা যায়। গোবিন্দ শিবুর সঙ্গে ওই গাছতলায় এসে দাঁড়াতেই খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি পিসমশাই, আপনি এখানে কি করছেন? তখন তো আপনি আমার বাড়িতে ছিলেন, আমরা কথা বলছিলাম, কিন্তু তারপর আপনি না খেয়ে চলে এলেন কেন পিসমশাই? আমার যেন কিছুতেই কিছু মনে পড়ছে না। ও কিছু না গোবিন্দ, তুমি তো জানোই আমি সব জায়গায় খাওয়া দাওয়া করি না। সেসব ছাড়ো। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ বলুন না পিসমশাই। গোবিন্দ, আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানের পরিবেশ, জিনিসপত্র আমার খুব অস্বস্তিজনক বলে মনে হয়েছে। আচ্ছা, তুমি কি লক্ষ্য করনি যে তোমার গৃহদেবতা কতদিন ধরে ঠিকঠাক পুজো পাননি? কিন্তু আপনি কিভাবে? এর জন্য চোখ একটু খোলা রাখলেই হয় গোবিন্দ। তোমাদের তুলসী তলায় শ্যাওলা জমে গেছে, যেন কতদিন সেখানে প্রদীপ দেওয়া হয়নি। তোমাদের বাগানের ফুলগুলো হয় পচে গেছে, নইলে শুকিয়ে গেছে। এর কারণ কি গোবিন্দ? এই বিষয়গুলো আমিও দেখেছি পিসমশাই। আমি বনলতাকে জিজ্ঞেস পর্যন্ত করেছি, কিন্তু সে কোনো উত্তর দেয় না, কেবল চুপ করে থাকে। যবে থেকে আমি উত্তরের কালা ভৈরবীর জঙ্গলে গেছি তবে থেকে সবকিছুই কেমন যেন পাল্টে যাচ্ছে, সবকিছু। কি তুই কি বললি গোবিন্দ? তুই কালা ভৈরবীর জঙ্গলে গেছিলি? হে ভগবান, এ কি করেছিস রে তুই? কালা ভৈরবীর জঙ্গল মানে? কোথায় সেই জঙ্গল? আর শিবু ওর নাম শুনে এরকম করছে কেন? পিসেমশাই, কালা ভৈরবীর জঙ্গল এক অভিশপ্ত জঙ্গল। ওই জঙ্গলে কেবল তান্ত্রিক সাধকরাই যেতে পারে। ওই জঙ্গলে অভিশাপ আছে, অভিশাপ। সে কি গোবিন্দ, তাহলে তুমি ওই জঙ্গলে গেলে কেন? অভাবে পিসমশাই, অভাবে 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 অভাবের জ্বালা যে মানুষকে দিয়ে এমন অনেক কাজ করিয়ে নেয় যেগুলো সে করতে চায় না। সংসারে বৃদ্ধ বাবা মা, স্ত্রী, এদিকে হাতে কাজ নেই। আমি পাগল হয়ে যাচ্ছিলাম পিসমশাই। দেখো গোবিন্দ, আমাকে সব কিছু খুলে বলো, বুঝলে? নইলে আমি কিন্তু ঠিক বুঝতে পারবো না। পিসমশাই, বনলতা ভালো ঘরের মেয়ে। বিয়ের পরে ও আমাদের অভাবের সংসারে এসে মানিয়ে নিতে পারছিল না। ও কোথায় যেন শুনেছিল কালা ভৈরবীর জঙ্গলে প্রচুর মূল্যবান কাঠ, ধাতু এইসব রয়েছে। ওই আমাকে একদিন বলে, শোনো, আমি যেটা বলছি, এইভাবে চললে আমাদের সংসারে আর অভাব থাকবে না, আমরা ভালোভাবে বাঁচতে পারবো। লতা, তুমি বুঝতে পারছো না, ওই জঙ্গল সুরক্ষিত নয়, ওখানে অভিশাপ রয়েছে। অভিশাপ তো এই অভাব গো, এই দারিদ্রতা, এই খিদে পেটে ঘুমোনো, এইগুলো হলো অভিশাপ। আর ওইসব হলো লোকের রটানো মিথ্যে কথা। আমি বলছি, এইভাবেই আমাদের ভাগ্যের তালা খুলবে, তুমি দেখো। আমি বনলতার কথা ফেলতে পারলাম না। আমরা দুজনে ওই জঙ্গলে গিয়ে কাঠ, মধু সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে মুনাফা করতে শুরু করলাম। যেহেতু এই কাজটা গোপনে করতে হতো, তাই আমরা বিকেলের দিকে যেতাম আর সন্ধ্যের আগেই ফিরে আসতাম। কিন্তু সেদিন আজকে বাড়ি থেকে বেরোতে বেরোতে কত দেরি হয়ে গেল বলো তো? তোমাকে বারবার বারণ করলাম, তুমি শুনলে না। তুমি চুপ করো তো, খালি ভয় পেয়েই জীবন কাটিয়ে দিলে। চলো, আজকে পূব দিকের কাঠগুলো কেটে নেব। আরে তুমি কি পাগল হয়ে গেছো লতা? পূব দিক এখান থেকে কত দূরে তুমি জানো? এখন ওই দিকে গেলে নির্ঘাত রাত হয়ে যাবে। শোনো, আমি তো ওইদিকে যাবই। যদি তুমি না যাও, আমি একা যাব, তাই আমাকে জেদ করতে বাধ্য করো না।
কি চারিদিকে যে অন্ধকার হয়ে গেছে। লতা, এবারে চলো ফিরি আমরা। লতা, লতা কোথায় তুমি? লতা, হে কি, ও গেল কোথায়? লতা, 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 লতা কোথায়, লতা কোথায় গেলে তুমি? তখন অন্ধকার নেমে এসেছে, কিছু দেখা যাচ্ছে না। আমার যতদূর চোখ যায় বনলতাকে খুঁজলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। সে যেন হাওয়ায় উবে গেছে। আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে বাড়ি ফিরে এসে দরজা খুলে ঘরে ঢুকে দেখি ও বিছানায় শুয়ে আছে। আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। পিসেমশাই, সেদিন থেকেই যেন বনলতা একেবারে পাল্টে গেল। ঠিক করে কথা বলে না, খায় না। আর ও যখনই আমার দিকে তাকায় আমি যেন কেমন যেন একটা হয়ে যাই। ও যা বলে তাই শুনি, তাই করি। আমি বুঝতে পারছি কিছু একটা বড়সড় ঘটেছে, কিন্তু সেটা কি আমি জানি না, পিসেমশাই। না না না, তুমি তুমি এইভাবে ভেঙে পড়ো না গোবিন্দ। আমি আছি তো, আমি দেখছি কি করা যায়। আপনি? কিন্তু আপনি? গোবিন্দ, আমি একজন সিদ্ধিপ্রাপ্ত সাধক, বুঝলে। সংসারী হয়েও সাধনা করা যায়। তোমার পিসি মারা যাবার পর থেকে আমি সম্পূর্ণরূপে সাধক হয়ে গেছি। আমি তোমার বাড়িতে গিয়েই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে। পিসেমশাই, আপনি যা ইচ্ছে করুন, কিন্তু গ্রামের কেউ যেন জানতে না পারে যে আমি কালা ভৈরবীর জঙ্গলে গেছিলাম। যদি ওরা জানতে পারে আমার শেষ করে দেবে। শিবু, আমি তোর কাছে হাত জোড় করছি ভাই, আমি তোর কাছে হাত জোড় করছি। আরে আমি কাউকে কিচ্ছু বলবো না গোবিন্দ, তুই ওসব নিয়ে একদম ভাবিস না। তুমি এবারে বাড়ি যাও গোবিন্দ, অনেক রাত হয়েছে। আমি তোমার সাথে দেখা করে নেব। তুমি বাড়ি যাও গোবিন্দ, ঈশ্বরের ওপরে ভরসা রেখো। শিবু, এই কালা ভৈরবীর জঙ্গল সম্পর্কে তুমি কিছু জানো? না পিসেমশাই, আমরা জন্ম থেকেই এই বিষয়ে কেবল এইটুকুই শুনেছি যে কালা ভৈরবীর জঙ্গলে অভিশাপ রয়েছে, কিন্তু এর পেছনের কারণ কি তা জানি না। তবে আমার ভয় হচ্ছে গোবিন্দ ওই জঙ্গলে গেছে বলেই কি গ্রামে এই অকাল মৃত্যু মিছিল শুরু হয়েছে। জানি না শিবু, এসব বলার আগে আমাকে কালা ভৈরবীর জঙ্গল সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এই গ্রামে এমন কেউ আছে কি যার বয়স হয়তো অনেক বেশি আর সে এই কালা ভৈরবীর জঙ্গল সম্পর্কে জানে? পিসেমশাই, এই গ্রামের শেষ প্রান্তে ভবতারণ সামন্ত বলে একজন ওঝা থাকেন। বাবার কাছে শুনেছি তার বয়স প্রায় 90-এর কাছাকাছি তো হবেই। এককালে খুব নাম করা ওঝা ছিলেন। ওই কালা ভৈরবীর জঙ্গল থেকেই নাকি জড়িবুটি, শিকড় এসব নিয়ে আসতেন। তার নাকি অনেক তন্ত্রমন্ত্র বিদ্যা জানা রয়েছে। ব্যাস এইরকম একজন মানুষকে আমার প্রয়োজন ছিল। ঠিক আছে শিবু, তুমি আমার অনেক উপকার করলে, ধন্যবাদ। হারাধন ভবতারণের বাড়ি খুঁজে সেখানে গিয়ে উপস্থিত হলেন। বাইরে ঝোপঝাড় যেন বাড়িটাকে ঢেকে ফেলেছে। বাড়িতে যে কেউ থাকে সেটাই বোঝা দায়। হারাধন চারিদিকে একবার তাকিয়ে 2-3 বার জোরে নিঃশ্বাস টেনে নিতেই তার মুখে হাসি ফুটল। তিনি হাঁক দিলেন, ভবতারণ বাবু বাড়ি আছেন? কে এই অসময়ে কে ডাকে? নমস্কার, আমি হারাধন ভট্টাচার্য। আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছিলাম। আমার সাথে আবার কিসের কথা বাবা? বেশ, এসো। এই গরিবের ঘরে যে তোমাকে কোথায় বসতে দিই, এই না, এইখানে বসো। আরে আপনি ব্যস্ত হবেন না, আমি একটি বিশেষ বিষয়ে আপনার কাছে কিছু জানতে এসেছিলাম, যদি দয়া করে বলেন। বলো কি জানতে চাও? যদি জানি তো নিশ্চয়ই বলবো। কালা ভৈরবীর জঙ্গল সম্পর্কে আপনি কি জানেন? সেই জঙ্গলে যেতে সকলে ভয় পায় কেন?
তুমি কে? হ্যাঁ, আর তুমি ওই অভিশপ্ত জঙ্গলের বিষয়ে জানতে চাইছো কেন? হ্যাঁ, আমি এক সাধক ভবতারণ বাবু। আমার এক অতি পরিচিত ব্যক্তি বড়ই বিপদে পড়েছে, আমি তাকে রক্ষা করতে চাই। আপনার কি মনে হয় ও গ্রামে যে মৃত্যু মিছিল শুরু হয়েছে তার পিছনে কি? তার সঙ্গে ওই জঙ্গলের গভীর সম্পর্ক রয়েছে হারাধন। এ অতি কঠিন সময় গ্রামের লোক বড় বিপদে রয়েছে। কিন্তু কিন্তু এই জঙ্গলে এমন কি রয়েছে? কেন এই জঙ্গলকে ঘিরে মানুষের মধ্যে এত আতঙ্ক? আমি আমার ঠাকুরদার কাছে এই কাহিনী শুনেছিলাম হারাধন। সে আজ থেকে প্রায় 90-100 বছর আগের কথা। এই রাজ্যে তখন রুদ্রনারায়ণ সিংহের রাজত্ব ছিল। ওই কালা ভৈরবীর জঙ্গল ছিল রাজার শাসনের অধীনে। লোকে বলতো ওই জঙ্গল নাকি ছিল সম্পদের খনি। বহুমূল্য ধাতু, কাঠ আর সামগ্রীতেও পরিপূর্ণ ছিল সেই জঙ্গল। আর কথিত ছিল রাজা রুদ্র নারায়ণ নিজের সেই বিপুল সম্পদ রক্ষার জন্য 3 জন মায়াবিনী তৈরি করেছিলেন। সেই মায়াবিনীদের জাদু বলে শত্রুপক্ষের যে রুদ্রনারায়ণের রাজত্বে আক্রমণ করার চেষ্টা করত সেই হয় মৃত্যু মুখে পতিত হতো, নইলে নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যেত। তাই কেউ রুদ্রনারায়ণের রাজ্যে নজর দেওয়ার সাহস করত না। মহারাজ, মন্ত্রী, তুমি এই অসময়? তুমি তো জানো এখন আমার বিশ্রামের সময়। আমি এই সময় এসে আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটানোর জন্য ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু বিষয় এত গুরুতর যে আমি আসতে বাধ্য হলাম। কেন, মানে কি হয়েছেটা কি? আর তোমাকেই বা এত চিন্তিত দেখাচ্ছে কেন? মহারাজ, তীরকোট রাজ্য আমাদের রাজ্যকে আক্রমণ করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে। আজকে রাতের 3 প্রহরের মধ্যে তারা আমাদের রাজ্যের 4 দিক থেকে আক্রমণ করবে। আমি কিছুক্ষণ আগেই দূত মারফত খবর পেয়েছি। কি বলছো কি তুমি? তীরকুট রাজ্যের এত সাহস যে আমার রাজ্যকে আক্রমণ করবার দুঃসাহস দেখায়? ওরা জানে না আমাদের আক্রমণ করার অর্থ সাক্ষাৎ মৃত্যু। মহারাজ, আমি কিছুই বুঝতে পারছি না, তবে আমি এটুকু খবর পেয়েছি যে তীরকোট রাজ জয়বর্মা অত্যন্ত বুদ্ধিমান ও বলবান রাজা। তিনি এর আগে উত্তরের অনেক রাজ্যকে পরাস্ত করেছেন। মন্ত্রী, আমি তীরকুট রাজ্যের জয়গান শুনতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি রাজ্যবাসীকে সতর্ক করে দাও। আমি আমার 3 জন মায়াবিনীকে জাগিয়ে তুলছি। আমার মায়াবিনীদের সামনে ওই তীরকুট রাজ্যের কি দশা হবে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। মহারাজ, আমায় ক্ষমা করবেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমাদের তীরকোট রাজকে আটকাতে গেলে 4 দিক থেকে প্রতিরোধ করতে হবে, কারণ তিনি দক্ষিণ দিক থেকে আক্রমণ করবেন। কি দক্ষিণ দিক থেকে? কিন্তু আমার কাছে যে মাত্র 3 জন মায়াবিনী রয়েছে, এই রাতে এত অল্প সময়ের মধ্যে আমি যে আর একজন মায়াবিনী তৈরি করতে পারবো না। মহারাজ, তাহলে যে অনর্থ হয়ে যাবে। জয়বর্মা আক্রমণ করলে কালা ভৈরবীর জঙ্গলের সমস্ত সম্পদ লুট করে আমাদের ধ্বংস করে চলে যাবেন। না না, এ অনর্থ হতে দেওয়া যাবে না মহারাজ। মন্ত্রী, তুমি এক্ষুনি সারা রাজ্যে পেয়াদা পাঠাও। যত তাড়াতাড়ি সম্ভব তারা রাজ্যের যেখান থেকে হোক যেন 18 বছরের নিচে অবিবাহিত কোনো যুবতীকে ধরে নিয়ে আসে। তাড়াতাড়ি করো মন্ত্রী, যাও, দেরি করো না। মন্ত্রী আর দেরি না করে কিছুক্ষণের মধ্যেই সারা রাজ্যে পেয়াদা পাঠিয়ে দিলেন। 18 বছরের কম বয়সী অবিবাহিত যুবতীর সন্ধানে পেয়াদারা ছড়িয়ে পড়ল। এদিকে মহারাজ চিন্তায় ভাবনার অস্থির হয়ে উঠলেন একেবারে। রাত্রি তখন প্রায় 1 প্রহর। এমন সময় মন্ত্রী চেয়ে বললেন, মহারাজ। কি হলো মন্ত্রী? কোথায় সেই যুবতী? তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। ক্ষমা করবেন মহারাজ, সারা রাজ্যে 18 বছরের নিচে এমন কোনো তরুণীর সন্ধান পাওয়া যায়নি যে অবিবাহিতা। কি? এটা কি করে সম্ভব মন্ত্রী?
মহারাজ, রাজ্যের বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তারা 14-15 বছরের মধ্যেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তাই 18 বছরের নিচে অবিবাহিতা তরুণীর সন্ধান পাওয়া অসম্ভব। না না না, এইভাবে আমি আমার সবকিছু শেষ হয়ে যেতে দিতে পারি না। ভগবান, এবার আমি কি করব? মহারাজ, আপনি যদি অপরাধ না নেন তবে একটা কথা বলতে পারি। ভনিতা করো না মন্ত্রী, আমাদের হাতে সময় বড়ই কম। যা বলবে তাড়াতাড়ি বলো। মহারাজ, আমি বলছিলাম, এই যে আমাদের রাজকুমারী স্বর্ণলতার বয়স তো 17, তার উপরে সে অবিবাহিতা। তাহলে যদি তাকে... মন্ত্রী, তুমি জানো তুমি কি বলছো? ইচ্ছে করছে তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলি। আমার নিজের মেয়েকে আমি মায়াবিনী বানাবো? ছি 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 ছি। মহারাজ, আমি জানি আমি যেটা বলেছি সেটা অন্যায়, কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন একবার। এছাড়া কি আমাদের কাছে আর কোনো উপায় আছে? নিজের রাজ্য বাঁচানোর জন্য এটা কি আবশ্যক নয়? কিন্তু মন্ত্রী, স্বর্ণ যে আমার একমাত্র কন্যা, ওকে আমি মায়াবিনী বানাবো কিভাবে? এ যে অন্যায়। রাজধর্মের সামনে কোনো কিছুই অন্যায় নয় মহারাজ। নিজের রাজ্যকে রক্ষা করার জন্য যদি নিজের কন্যাকে বলি দিতে হয়, তবে সেটাই হলো আদর্শ রাজধর্ম। বেশ, যদি তাই হয় তবে সেটাই হোক। আমি স্বর্ণলতাকে বলছি। বাবা, হে কি শুনছি আমি? মা স্বর্ণ, তুই এখানে? তুই যখন সব শুনেই ফেলেছিস তখন আর লুকিয়ে কি লাভ বল? স্বর্ণমা, আজকে আমাদের সামনে এক ধর্ম সংকট এসে উপস্থিত হয়েছে। শত্রু একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানি। তাই বলছি, এই মুহূর্তে যদি আমি মায়াবিনী না পাঠাই তাহলে যে সব ধ্বংস হয়ে যাবে মা। তাই আমি তোর কাছে সাহায্য চাইছি মা। তুই এই রাজ্যকে বাঁচাতে আমাকে সাহায্য করবি তো বল? না, কখনোই না বাবা। হ্যাঁ, এই রাজ্য আমার মাতৃভূমি, আমি এর জন্য প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু এইভাবে মায়াবিনী হয়ে বলিদান দিতে পারবো না। না না না, এ যে অসম্ভব। আপনি এটা ভাবলেন কি করে বাবা? কি বললি তুই? অসম্ভব? এখানে আমার রাজ্য ধ্বংস হতে বসেছে, শত্রু দোরগোড়ায় দাঁড়িয়ে, আর তুই এইভাবে অস্বীকার করছিস? অপদার্থ, স্বার্থপর! আপনি যা ভাবার ভাবতে পারেন, কিন্তু আমি মায়াবিনী হতে রাজি নই। তাই নাকি? তোর এত বড় সাহস, তুই আমাকে না করিস? আজকের মৃতদেহের ওপর বসেই আমি মায়াবিনী সিদ্ধি করব। না না বাবা, না, এমন অনর্থ করবেন না। আমি আপনার কন্যা বাবা। এইরকম স্বার্থপর মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মন্ত্রী, এক্ষুনি আমার সাধনা কক্ষে সব আয়োজন করো। আমি সাধনায় বসবো। নিজের মেয়েকে আজকে মায়াবিনী বানাবো আমি। সময় খুবই কম আছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। তৎপুরুষায় বিদ্মহে ঘৃতরক্তাভ তামসায় নমঃ। তৎপুরুষায় বিদ্মহে ঘৃতরক্তাভ তামসায় নমঃ। যাও, রাজ্যের দক্ষিণ সীমান্তে যাও। শত্রুপক্ষ আক্রমণের চেষ্টা করছে, গিয়ে ওদের বিভ্রান্ত করো। দেখো যেন ওরা আর কখনো ফিরে না আসে। এরপরেই রাজার আদেশ অনুসারে 4 জন মায়াবিনী শত্রুপক্ষকে শেষ করে রুদ্রনারায়ণের রাজ্যকে রক্ষা করে। কিন্তু রাত্রি শেষে 3 জন মায়াবিনী ফিরে এলেও রাজার তৈরি স্বর্ণলতার মায়াবিনী কিন্তু ফিরে আসেনি। সেই মায়াবিনী ওই কালা ভৈরবীর জঙ্গলেই রয়ে যায়, আর সে হয়ে ওঠে রাজার সবচেয়ে বড় শত্রু। তারপর কি হয়? আসলে রাজা রুদ্রনারায়ণ ছিলেন এক বড় তন্ত্র সাধক। তিনি তার মন্ত্র বলে ওই মায়াবিনীকে ওই জঙ্গলের মধ্যেই বন্দি করেন, এবং প্রজাদের সকলকে জানিয়ে দেওয়া হয় কেউ যেন ওই জঙ্গলে না যায়।
তার মানে গোবিন্দ আর তার স্ত্রী ওই জঙ্গলে কাঠ কাটতে গেছিল বলে মায়াবিনী গোবিন্দের স্ত্রীর শরীরে প্রবেশ করেছে। তবে সমস্যা খুবই জটিল হারাধন, মায়াবিনীর হাত থেকে নিস্তার পাওয়া যায় না। এ কি বলছেন ভবতারণ বাবু? কোনো না কোনো উপায় তো ঠিক থাকবেই, তাই না? আমার ঘরে অনেক পুরনো পুস্তক রয়েছে। আসলে আমার বাবা ছিলেন মহারাজের কর্মচারী, তা সেই সূত্রে অনেক পুস্তক রয়েছে। যে তুমি দেখো সেগুলোর মধ্যে থেকে যদি কোনো সমাধান পাও। হারাধন আর দেরি করে না, ভবতারণের ঘর থেকে সমস্ত পুস্তক নিয়ে বাড়ি গিয়ে পড়তে শুরু করে। দিন রাত জেগে সেই পুস্তক পাঠ করে সে জানতে পারে সেই মায়াবিনীকে হত্যা করার একটাই উপায় রয়েছে, যে ওই মায়াবিনী যে সৃষ্টি করেছে তার হাড় থেকে অস্ত্র নির্মাণ করেই ওকে হত্যা করা যাবে। হারাধন ভবতারণের কাছে এসে বলতেই সে বলল, এই যে আশ্চর্য ব্যাপার হারাধন, আমি দাদুর কাছে শুনেছিলাম মহারাজ রুদ্রনারায়ণ তার দেহ দাহ করার বদলে উত্তরের শ্যামবনে সমাধিস্থ করতে বলেছিলেন। হয়তো এই দিনটির জন্যই তুমি আর দেরি করো না। ইতিমধ্যেই গ্রামে আরো কিছু মৃত্যু হয়েছে। এই গ্রাম পুরো শেষ হয়ে যাবার আগে যাও হারাধন, ওই মায়াবিনীকে শেষ করে দাও। যাও যাও। হারাধন আর দেরি না করে উত্তরের শ্যামবনে গিয়ে হাজির হলো। ভবতারণের নির্দেশ করা সেই স্থান খুঁড়তেই সেখান থেকে মহারাজের কঙ্কাল বের হলো। হারাধন পুস্তকের নির্দেশ অনুসারে সেই কঙ্কালের কাঁধের একটা হাড় থেকে সুচলো এক অস্ত্র তৈরি করলো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম বিদ্মহে বাসুদেবায় নমঃ। হারাধনের মন্ত্রপাঠ শুরু হতেই গোবিন্দের ঘরে ওর স্ত্রী বনলতা ঘুম থেকে জেগে উঠল। সে প্রবল হুঙ্কার ছেড়ে বলল, কার কার এত বড় সাহস যে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে? ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। লতা, লতা, তোমার কি হলো? তুই তুই সেই সাধক, আজকে তোর রক্ত পান করে আমি তৃপ্ত হব। আয় আয়। কার শেষ আর কার শুরু এইবারে দেখ। লতা, লতা চোখ খোলো, লতা চোখ খোলো, লতা। আমাকে ক্ষমা করে দাও গোবিন্দ, আমি তোমার স্ত্রীকে হত্যা করতে চাইনি, কিন্তু ওই মায়াবিনীকে শেষ করার আর কোনো উপায় ছিল না যে। এসব আমার লোভের ফল পিসুমশাই। না আমি ওই জঙ্গলে যেতাম, আর না আমার লতা ওই মায়াবিনীর কবলে পড়তো। লতা, লতা।